হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আমি নমিতা সাহা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে আলোচনা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রির একটি বিষয়। তো আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদের বলতে চাই যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা কিন্তু এই দুটো নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। তো চলো এবার আমরা আলোচনা শুরু করি। তো বলছে যে মথুরা শিল্পকলা বা এটাকে মথুরা স্কুল অফ আর্ট বা মথুরা আর্টও বলা হয়ে থাকে। তো বলা হয় যে সুদূর প্রাচীন কাল থেকে মথুরা এক সমৃদ্ধশালী নগরী হিসেবে বিরাজমান ছিল। তো এই অঞ্চলে অর্থাৎ মথুরাতে কুষাণ যুগে গান্ধার শিল্পের সমসাময়িক এক নতুন শিল্পশৈলীর উদ্ভব ঘটে, যা মথুরা শিল্প নামে পরিচিত। তো চলো এবার আমরা একে একে এর বিষয়বস্তু, নির্মাণ কৌশল, বৈশিষ্ট্যসমূহ এবং নিদর্শনসমূহ নিয়ে আলোচনা করি। তো প্রথমে বলছে যে বিষয়বস্তু অর্থাৎ কী ধরনের মূর্তিগুলি এখানে নির্মাণ করা হতো। তো বলা হয়েছে যে গান্ধার শিল্পের প্রধান বিষয়বস্তু ছিল গৌতম বুদ্ধ এবং তার বৌদ্ধ ধর্ম, কিন্তু মথুরা শিল্পে বৌদ্ধ ধর্মের পাশাপাশি জৈন ধর্ম এবং ব্রাহ্মণ্য ধর্মেরও সহাবস্থান ঘটেছে। অর্থাৎ এখানে বৌদ্ধ মূর্তির পাশাপাশি জৈন ধর্মাবলম্বী বেশ কতকগুলি মূর্তি এবং ব্রাহ্মণ্য ধর্মের বিশেষ করে নারী মূর্তিগুলি নির্মাণ করা হতো। তারপর হচ্ছে যে নির্মাণ কৌশল অর্থাৎ কী দিয়ে মূর্তিগুলিকে নির্মাণ করা হতো। তো বলা হয় যে মথুরা শিল্পের অধিকাংশই মূর্তিগুলি লাল চুনা পাথর বা রেড স্যান্ডস্টোন দিয়ে নির্মাণ করা হতো। এরপর হচ্ছে যে বৈশিষ্ট্যসমূহ। তো মথুরা শিল্পের একাধিক বৈশিষ্ট্য বর্তমান, যার মধ্যে আমরা বলতে পারি যে প্রথমতম, গান্ধার শিল্পে বিদেশি প্রভাব বর্তমান, কিন্তু মথুরা শিল্প সম্পূর্ণ ভারতীয় ভাবধারায় গড়ে উঠেছিল। দ্বিতীয়তমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে গান্ধার শিল্পে বিদেশি, বিশেষ করে গ্রিক দেবতাদের অনুসরণ করে মূর্তিগুলি নির্মাণ করা হতো, কিন্তু মথুরা শিল্পে মূর্তিগুলি সম্পূর্ণ ভারতীয় ভাবধারায় নির্মাণ করা হতো এবং মূর্তিগুলির মুখমণ্ডলের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হতো। এরপর তৃতীয়তমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে গান্ধার শিল্পে মূর্তিগুলি মূলত স্বাস্থ্যবান এবং স্বগুম্ফ সম্পন্ন নির্মাণ করা হতো, কিন্তু মথুরা শিল্পে চক্ষুদ্বয় সম্পূর্ণ খোলা, এছাড়া হচ্ছে যে মুণ্ডিত মস্তিষ্ক, তারপরে গুম্ফহীন এবং ঊর্ধ্বাংশ আবৃত এবং হাসি মুখ সম্পন্ন মূর্তিগুলি নির্মাণ করা হতো। তারপরে হচ্ছে যে চতুর্থতম, তো মূর্তিগুলির মস্তিষ্কের পেছনে যে গোলাকার থাকে তাকে বলা হয় হ্যালো। তো গান্ধার শিল্পে এই হ্যালোটি সাধারণ প্রকৃতি ছিল, কিন্তু মথুরা শিল্পে এই হ্যালোটিকে অলঙ্কার বা ডেকোরেট করা হতো। এটা গেল আমাদের চতুর্থতম বৈশিষ্ট্য। তারপরে পঞ্চমতম বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে গান্ধার শিল্পে মূলত দণ্ডায়মান এবং বসানো উভয় ধরনের মূর্তি পরিলক্ষিত হয়, কিন্তু মথুরা শিল্পে বসানো অর্থাৎ সিটেড পজিশন বা পদ্মাসনে বসানো মূর্তিগুলি বেশি প্রাধান্য পেয়েছে। তারপরে আমরা আলোচনা করব এর নিদর্শনসমূহ নিয়ে। তো বলছে যে মথুরার পাশাপাশি সারনাথ, শ্রাবস্তী এবং কৌশাম্বীতে মথুরা শিল্পের বেশ কতকগুলি নিদর্শন আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল কুষাণ যুগে নির্মিত দণ্ডায়মান বোধিসত্ত্ব মূর্তিটি। তো এটি বর্তমানে সারনাথ জাদুঘরে রাখা হয়েছে। তো পরিশেষে বলা যায় যে গান্ধার শিল্পের প্রধান বিষয়বস্তু ছিল গ্রিক রোমান পদ্ধতিতে গৌতম বুদ্ধের মূর্তি উপস্থাপন করা, কিন্তু মথুরা শিল্প ছিল সম্পূর্ণ ভারতীয় ভাবধারায় স্পষ্ট। তো বলা হয় যে ভারতীয় শিল্পরীতিতে মথুরা শিল্পের গুরুত্ব ছিল অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।